যেখানে দেবরাজের বাড়ি আমার বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্স, ছোটোবেলা থেকে দেখে আসি। সে 1,500-2,000 কোটি টাকা মালিক, সে কোথা থেকে টাকা পেল? চিলাপোতায় 35 একরের পরে পাহাড় কেটে রিসর্ট বানাচ্ছে। ও কোনসা চাকরি করতো, কোনসা বিজনেস করতো? গ্রেফতারের পর আরও কাণ্ডকীর্তির কথা এক এক করে ফাঁস হচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর। সিন্ডিকেট রাজও যে তিনি জোরদার চালিয়েছেন তারই আরও এক স্পষ্ট নজির মিলল রাজারহাট অঞ্চলেই। রাজারহাট অঞ্চলে যতগুলো প্রমোটিং হতো সেগুলোর প্রায় প্রত্যেক বিল্ডারের থেকেই কোটি কোটি টাকার চাঁদা তুলত দেবরাজ ও তার সাঙ্গপাঙ্গ। আর না দিতে পারলে হুমকি মারধর তো রয়েছেই। ঠিক কত টাকার লুটপাট চালিয়েছে দেবরাজ, কতদিন ধরে চলছে এই লুটতরাজ, সেই সব কথাই জানালেন প্রমোটার কিশোর হালদার ও বাপি এবং শুভজিৎ নস্কর। সম্প্রতি দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে। তার ব্যাপারে নানা ধরনের অভিযোগ ছিলই এতদিনে, আর সব থেকে বড় যেটা অভিযোগ সেটা ছিল তোলাবাজি করা, চাঁদাবাজি করা। আমরা জেনেছি উনি প্রচুর বিল্ডার্সের থেকে টাকা নিতেন, চাঁদা তুলতেন। আপনার দিয়েও সেরকমভাবে এতদিন ধরে চাঁদাবাজি করতো। কি হয়েছিল একটু বিস্তারিতভাবে বলুন। 2024 সালে 15ই ডিসেম্বর আমার কাছে 1 কোটি টাকা চায়। সেখানে আমি 27 লাখ দিই। তারপরে টাকা দিতে দেরি হওয়াতে 40 জনের মতো লোককে পাঠিয়ে আমাকে মারধর করে, রক্তাক্ত করে। তখন পুলিশের কাছে যাই, তো সেরকম কিছু আশা করলাম, মানে সেরকম কিছু পাইনি। কিন্তু দেবরাজের এমন প্রভাব ছিল, মানে টোটাল রাজারহাট চত্বর থেকে কেন আরও অনেক জায়গা থেকে এ টাকা পয়সা তুলত। এই অটোওয়ালার কাছ থেকে বিভিন্ন মানে যে কাজ করলেই টাকা দিতে হবে। মানে মোস্ট হচ্ছে তোলাবাজ, 1 নম্বর তোলাবাজ। আমাকে একদিন ফোন করে ডেকেছিল ওনার অফিসে, ডেকে বললো যে সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওর সাথে দেখা করে নাও, ব্যাপারটা সলভ করে নাও। তুমি তো বললে না, আমাকে জানালে না কিছু। আমি জানলাম, আমি কি করেছি? আমি তো তোমাকে বললাম পাইলিনের রাস্তা আরম্ভ করছি, তোমার সাথে একটা কথা হয়ে আছে। মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি করে নাও। এই যে তুমি ওই যে একই কথা হচ্ছে, তুমি করে নাও। আমি যেটুকুনি বিভিন্ন ক্ষেত্রে আমাকে আমার পরে টর্চারিং, 750 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে, এই কাজ দিতে হবে। এইখানে একটা বাপি প্রমোটার আছে, তারও এরকম জুলুম হয়েছে। 1 লক্ষ টাকা আমি কালী পুজোর চাঁদা জুলুম নিয়েছে। বাপির কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এরকম মানে এ তো চাঁদা প্লাস স্কোয়ার ফিট দিতে হবে 450 টাকা করে, প্লাস মানে ডেভেলপমেন্ট চার্জ দিতে হবে। ওনাদের ভাষায় হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ। তার জন্য 50 লক্ষ কারো কাছে, বিভিন্ন সময় তোলাবাজি মানে করতো, প্রভাব খাটাতো। যেহেতু ওনার ওয়াইফ ছিল এখানকার বিধায়ক অদিতি মুন্সি, তো এগুলো করে বেড়াতো। ঠিক আছে, আপনি বলছেন পুলিশের কাছে গিয়ে আপনি কোনো ধরনের হেল্প পাননি? না, পাইনি। আমি ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছে গেছিলাম, মমতা ব্যানার্জির কাছে আমি ডাইরেক্ট ওনার ইমেলে সমস্ত ভিডিও ফুটেজ সব পাঠিয়েছিলাম। অ্যাকচুয়ালি দেবরাজের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ওতপ্রোতভাবে জড়িত, আর মানে বড় ভাই আর ছোটো ভাই। ঠিক আছে, যার জন্য আমি কোনো বিচার পাইনি। এনএক্সে মামলা করেছিলাম হাইকোর্টে, সেখান থেকে আমি হাইকোর্ট থেকে তীর্থঙ্কর ঘোষ জাজ ছিলেন, আমাকে 2টো পুলিশ প্রোভাইড করেছে। তা সত্ত্বেও ওরা বদমাইশি করত। আপনি যখন পুলিশের কাছে গিয়েছিলেন কি বলেছিল আপনাকে? পুলিশে বলছে এটা মিটিয়ে নাও। আপনি ছাড়াও এই এলাকায় আর কোন বিল্ডার্সের দিয়ে দেবরাজ টাকা নিত, চাঁদা তুলতো? এই তো নাম বললাম, বাপি আছে, আরও অনেকে আছে। তাদেরও কি আপনি যে সময়টা বললেন শঙ্কর বলে একজন আছে, তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। ঠিক আছে, দেবরাজের সহযোগীদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল তার কোনো রসিদ হিসাব কিচ্ছু নেই? এইগুলো ক্যাশ টাকা ডিলিংসের কোনো রসিদ হয় না। ঠিক আছে, নগদ অর্থ লেনদেনের কোনো সিসিটিভি ফুটেজ?
সিসিটিভি ফুটেজ ওইভাবে নেই, তবে কাউন্সিলর যে আমার কাছে টাকা চাইছে, বারে বারে দেবরাজের কাছে যাও, দেবরাজ দেখবে, সেগুলো সব আছে ফুটেজ। আপনাকে কি হুমকি দেওয়া হয়েছে কখনো যখন আপনি আমাকে ডিনাই শুধু করেছেন দিতে? হুমকি না, রিভলভারে বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে জমি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। আচ্ছা, আপনি যখন বিল্ডিং প্ল্যান পুরসভায় জমা দিতেন, তখন পুরসভার কর্মকর্তারা আপনাকে কি বলতো? পুরসভার কর্মকর্তা কি বলবে, এটা আমার নিজের জমি, আর আমি পুরো মিউনিসিপালিটি বিএমসির প্ল্যান নিয়ম কানুন মেনে আমি বিল্ডিংটা করছি। আমার এখানে 1 ইঞ্চিও বাড়ানো নেই, তা সত্ত্বেও জুলুমবাজি। দেবরাজ চক্রবর্তী তো নিশ্চয়ই সরাসরি টাকা নিত না, ওনার লোক নিত। আপনি কি শিওর যে দেবরাজ চক্রবর্তী এই সমস্ত ব্যাপার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, সবকিছু জানতেন? একদম 100 কেন 200%। আমাকে ডেকে বলছে ওনার সাথে লেনদেন করে নাও, তার মানে টাকা কে নিচ্ছে। আর যেখানে দেবরাজের বাড়ি আমার বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্স, ছোটোবেলা থেকে দেখে আসি, সে 1,500-2,000 কোটি টাকা মালিক, সে কোথা থেকে টাকা পেল? চিলাপোতায় 35 একরের পরে পাহাড় কেটে রিসর্ট বানাচ্ছে। ও কোনসা চাকরি করতো, কোনসা বিজনেস করতো, কোথা থেকে আসলো টাকা? দুবাইতে হোটেল করছে, দুবাইতে রিয়েল এস্টেটে লাগাচ্ছে, প্রচুর টাকা। আমার মতো এরকম হাজার প্রমোটার আছে যে মুখ খুলতে পারে না, কিন্তু আমার মানে কোনো ব্যাপার না, আমি এ সমস্ত ভয় করি না। দুর্নীতির সাথে আমি কোনো সময় আপোষ করি না, যেটা লিগ্যাল আমি সেটাই বলি। দেবরাজ চক্রবর্তী আপনাকে নিজে ডিরেক্ট কখনো কোনো থ্রেট দিয়েছিলেন? হ্যাঁ, থ্রেট দিয়েছিল তো। Direct? যেদিন আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, আমি হসপিটালে যাচ্ছিলাম, তখন ফোন করে বলছে হসপিটালে যেতে হবে না, সব আমি বুঝিয়ে নেব, হসপিটালে যাবে না, নিউজকে বলবে না, কিচ্ছু বলবে না, অনেক কথা বলেছিল। ঠিক আছে, দেবরাজের যে লোকেরা আর কি এসে বিল্ডারদের থেকে এরকম টাকা নিত, হ্যাঁ। হুমকি দিত, মারধর করতো, তাদের আছে। নাম, তাদের পরিচয়? এই নাম কি রে ওই কালো ছেলেটার? ননি 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 বলে একটা ছেলে আছে, ওকে অ্যারেস্ট করিয়েছিলাম। অমিত চক্রবর্তী, আরও অনেকে আছে, প্রচুর আছে। আমি কে রমেন মণ্ডল আছে, আর ওই যে যুব নেতা কে ছিল, গোবিন্দ আছে। তাদের ফুটেজ খুঁজলে আমার মোবাইলেতে আছে। তারা এসে আমার সাইডে ধমকি দিত, টাকা চাইতো, সেই সমস্ত ফুটেজ খুঁজলে আমি পাবো, একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে চাঁদা যে নেওয়া হতো, এটা কি বেসিসে নেওয়া হতো? মানে কোনো একটা একতলা এরকম বানালে সেটার জন্য আলাদা চাঁদা? সেটার জন্য না, আমার তো লিগাল, এখানে একতলা বানানোর আর কি আছে? ডেভেলপমেন্ট কাজ করলে গুন্ডাগর্দি তোলাবাজি দিতে হবে, আর কোনো কথা নেই। তোলাবাজি করেছে বলে আজকে 2,000 কোটি 1,500 কোটি টাকার মালিক। না, সেটা তো কোনো একটা বেসিসে দেওয়া হতো নিশ্চয়ই, যে আচ্ছা আপনি এই জায়গাটা বানাচ্ছেন, এত কাটা জমির উপর বানাচ্ছেন, তার জন্য এত টাকা যে যত charge। কাটার পরে এরকম? বানাবে তার কাছে তত ডিমান্ড। তাও কিরকম হিসাবটা ছিল? ধরুন আমার 8 কাটার পরে প্রজেক্ট, আমার কাছে 1 কোটি টাকা চাইছে, সেখানে 50 লাখ 60 লাখের যেটা আমার রফা হয়েছে, এবার সেইখান থেকে 27 লাখ দিয়েছি, বাকিটা দিতে দেরি হয়েছে বলে অ্যাটাক। এরকম যারা 2 বিঘের পরে নেবে তাদের কাছে আরও বড় ডিমান্ড। এবার যারা আরও 2টো এক্সট্রা ফ্লোর মারবে, ঠিক আছে, তাদের কাছ থেকে আরও টাকা নেবে। তোলাবাজি ছাড়া কিছু না। আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে কোনো বিল্ডার এই যে দুর্নীতিটা হচ্ছিল এতদিন ধরে, সেটার জন্য দায়ী? আমার মনে হয় না যে বিল্ডাররা দায়ী, তার কারণ যারা প্রশাসনিক মানে ক্ষমতায় থাকবে কর্পোরেশনের, তারাই যদি ঘুষ নিয়ে টাকা নিয়ে বলে করো, তাহলে বিল্ডাররা এখানে দায়ী কোথায়? না, তারা কি দেবরাজকে টাকা দিয়ে অবৈধ নির্মাণের অনুমোদন আদায় করতেন? কারণ অনেকেই তো ইলিগাল বিল্ডিংস তৈরি করতেন। করতে পারে, কোনো বিল্ডার সেরকম করতে পারে, কিন্তু আমি তো করি না। এমন কোনো সেটা আমি প্রমাণ, কারোর নাম আপনি জানেন যে এরকম করেছে? না, সেটা আমার দ্বারা বলা সম্ভব না। মানে আপনি জানেন কিন্তু বলতে পারবেন না, সেটা আমার দ্বারা বলা সম্ভব না। আচ্ছা, মুখ্যমন্ত্রীর দপ্তর কি এই পুরো চক্র সম্পর্কে সেটা অবগত যদি ছিল? কোনোদিন প্রাক্তন সময় মুখ্যমন্ত্রী? আসে তাহলে বলবো। আচ্ছা, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি এই ব্যাপারটা সম্পর্কে জানতো? প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি কম বেশি, শুনুন, দুর্নীতি যে ভাইপো জড়িত আছে সেটা তো জানেই, ঠিক আছে। বাকি কি জানতো না জানতো সেটা বলতে পারবো না। তবে আমার যে লড়াইটা ছিল, যে আমার পরে অ্যাটাক হয়েছিল, আমি হাত জোড় করে মমতা ব্যানার্জিকে বলেছিলাম দিদি একটু দেখুন, ঠিক আছে। তখন উচিত ছিল এরকম ছোটোখাটো নেতা কাউন্সিলর যারা টাকা তোলে এদেরকে
সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল। আজকে তার পরিণতি দিদি নিজেই ভুগছেন। দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর, সেখানে ওনার স্ত্রী হচ্ছে হলো বিধায়ক, প্রাক্তন বিধায়ক। কোথাও গিয়ে কি আপনার মনে হয়েছে যে উনি ওনার স্ত্রীর নাম যশ প্রতিপত্তি খাটিয়ে 100 এই কেন? দুর্নীতি দুরাচারগুলো করতেন? 100 কেন, এখানে 500% মানে ডমিনেট করে রাখতো ওয়াইফকে, আর সব কিছুই জানতো, টাকা তুলতো, সবই জানতো। দেবরাজ এতটাই নোংরা মাইন্ডেড ছিল, এতটাই বড় তোলাবাজ ছিল যে আমার এই বিল্ডিংটা আমার নামে জমি কর্পোরেশনের স্যাংশন নিয়ে করা, তা সত্ত্বেও একটা ফলস অ্যাড্রেস দিয়ে, আমি থাকি তেগড়িয়া মালঞ্চপাড়া, অ্যাড্রেস দিয়েছে বাগুইহাটি রেলপুকুর দিয়ে, এখানে বলে একটা ক্লাব ছিল। জীবনে কোনোদিন ক্লাব ফ্লাব কিছু দেখিনি, ক্লাব ছিল এই বলে একটা রসিদ 2002 সালের কি রসিদ বানিয়েছে ওরা, বানিয়ে নিয়ে কোর্ট থেকে একটা সব মানে ম্যানুকুলেট করেছে, কোর্টে ম্যানুকুলেট করে একটা টেম্পোরারি ইনজেকশন নিয়ে এসে আমার কাজটাকে 8 মাস বন্ধ করেছে। তা যথারীতি আমার যা অরিজিনাল প্ল্যান যা আছে, আমার কাগজপত্র কোর্টে সাবমিট করি, কেসটা লড়তে দীর্ঘ 7 মাস 8 মাস অতিক্রম হয়ে যায়। তারপরে আমার ইনজেকশনটা ভ্যাকেন্ট হয়। মূল কেস যাদের দিয়ে করিয়েছিল, পার্টি আমাদের বিজেপি ক্ষমতায় আসার পরেই তাদেরকে ফোন করে বলা হয়, তো পরের দিন গিয়ে তারা কেসটাকে উইথড্রল করে নেয়। আমি চাইলে তাদের এগেনস্টেও এখন মানহানি বা আমার যে ড্যামারেজগুলো হয়েছে, এই যে 9 মাস, এই যে যন্ত্রণাটা, মানসিক টেনশন, মানে সমস্ত পার্টির কাস্টমারদের কাছ থেকে পয়সা নিয়েছি, এই যে যন্ত্রণাটা দিয়ে ওনাদের টাকা হ্যারেস করতে, এইভাবে কোনো একটা ইস্যু দাঁড় করিয়ে টাকা দাও কাজ ছেড়ে দিচ্ছি, টাকা দাও কাজ ছেড়ে দিচ্ছি, মানে তোলা ছাড়া ওরা কিছু চেনে না। আজকে ভগবান আছে, তার বিচার ভগবান করছে। সেখানে যারা ফ্ল্যাট কিনতো তারাও কি এরকম কোনো তাদের তো অনেকদিন ধরে ধরুন তৈরি হচ্ছে না বিল্ডিং, সেখানে তাদের একটা সমস্যা হয়েছে, টাকা প্রচুর সমস্যা হয়েছে বিল্ডারের কাছে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে ডিরেক্ট কখনো কি কোনো টাকা চাওয়া হয়েছে? না, ওনাদের কাছ থেকে ডিরেক্ট কোনো টাকা চাওয়া হয়নি। ওনারা কি সমস্যা ফেস করতে? ওনারা সমস্যা ফেস করেছে, আমার কাছ থেকে বুকিং নিয়েছে, এবার সময় মতো তারা লোনও করেছে, সময় মতো তাদের ফ্ল্যাটটা দিতে পারেনি। কিন্তু আমার যতগুলো কাস্টমার ছিল আমাকে কোনোদিন ডিস্টার্ব করেনি, জানে যে আমার পেপার ওয়ার্ক ও সব ঠিক আছে। এরা পলিটিক্যালিভাবে দেবরাজ বা তৃণমূল এইগুলো নোংরামি করছে, সেই জন্য আমার কাছে ক্লায়েন্ট থেকে কোনো প্রবলেম আসেনি। সেখানে গিয়ে যেহেতু দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, ক্যামাক স্ট্রিটে কি এই টাকাগুলো পৌঁছতো? হ্যাঁ, অবশ্যই 100%, 200%। মানে সেটার কোনো প্রমাণ আছে? আপনি কিসের সেটার কিসের এইগুলো কোনো প্রমাণ লাগে? এটা তো পুরো পৃথিবীর মানুষই জানে যে টাকা তুললে ছোট নেতা, বড় নেতা, তারপরে উপরের নেতা, এগুলো যায়, এগুলো তো সবাই জানে। কত শতাংশ টাকা অভিষেক খেত আর দেবরাজ এটা আমি কত শতাংশ সেটা বলতে পারবো না, ঠিক আছে। ধরে নিন এ 1300, 1400, 2000 কোটি টাকার মালিক, যদি সে 5-7 বছরে বানাতে পারে, তাহলে কত টাকা সেখানে যেত? এই যদি এর 5 গুণ ওখানে হয়তো যেত, কিছু তো হবেই একটা, ঠিক আছে। সেখানে আরেকটা প্রশ্ন না করলেই নয়, এখন দেবরাজ চক্রবর্তী গ্রেফতার, আশা করি এমন কেউ আসবেন না যারা শোষণ করবেন এরকম বিল্ডার্সের থেকে। যদি এখন বিল্ডার্সদেরকে কোনো এরকম চাঁদা না দিতে হয়, তাহলে আপনারা এলাকায় প্রতি বর্গফুট সম্পত্তির দাম আনুমানিক কত শতাংশ কমে যাবে বলে মনে করছেন? আরও কমসে কম 20% কমে যাবে। যারা বায়ার আছে, যারা কিনবে ফ্ল্যাট, তারা অনেক কম দামে পাবে। আপনার ল্যান্ডলর্ড উনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে যে গণপতি এন্টারপ্রাইজ আপনার থেকে জোর জবরদস্তি কাজ নিয়ে নিয়েছে। কি হয়েছিল যদি বলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কাজটা এখানে কিছু ল্যান্ড ওনার ছিল, ঠিক আছে, যে আপনাকে শুভজিৎ নস্কর বলছেন বা আরও কয়েকজন ছিল ল্যান্ড ওনার। তা ওরা এই কাজটা দেওয়ার পেছনে অনেক ঘাটাঘাটি করেছে এবং ওদের সঙ্গে কথা হয়েছিল যে ওরা কাজটা স্কোয়ার ফিটে নেবে, ওরা সেইভাবে কথাবার্তা হয়েছিল। কিন্তু লাস্ট ফিনিশিং ওই সমরেশ চক্রবর্তী বা চিন্টু ওরা এত প্রেশার করলো আমাকে, যারা কাজ দেওয়া যায় কাজ আমরাই করবো, ঠিক আছে, মানে কাজ ওদেরকে না দিলে কাজটা আমি করতেই পারবো না। লাস্ট টাইমে বাধ্য হয়ে কাজটা ওদেরকে দিতে বাধ্য হয়েছিল। আপনি দিয়ে দিয়েছিলেন কাজ? হ্যাঁ, দিয়েছিলাম। আপনাকে কোনো থ্রেট দেওয়া হয়েছিল সেরকম ভাবে? মানে থ্রেট বলতে হ্যাঁ, কাজ দিতে হবে না, সেরকম কোনো কিছু না, কাজটাও দিতে হবে। হ্যাঁ, কাজ না দিলে কি হতো? কাজ না দিলে হয়তো আমার কাজটা অনেক রকম হ্যাম্পারিং হতো, হয়তো কাজটা আটকানো হতো, এরকম হতো, ঠিক আছে।
প্রশাসন থাকলে যা হতো, ঠিক আছে, সেইভাবে তো কাজটা আটকানো হতো। সেই হিসাবে কাজটা আমাকে ওদের দিতে হয়েছিল। কি হয়েছিল এতদিন ধরে, কি চাঁদাবাজি চলতো? হ্যাঁ চলতো তো, ভীষণভাবে চলতো। মানে আমরা অত্যাচার হয়ে আমরা বাইরে বেরোতে পারতাম না। আজকে বাধ্য হয়ে আমরা বিজেপি সরকার আসার পর আমরা বাইরে বেরোতে পারছি, ক্লাবে এসে বসতে পারছি, তাহলে আমাদের কেউ বুঝতে পারতাম। এই সামনে আমাদের একটা বিল্ডিং হচ্ছে, আমাদের নিজস্ব জমি, সেই জমিতে আমরা কোনোদিন পা রাখতে পারি। কাজ হচ্ছে, ওরা জোর জবরদস্তি, আমাদের যে প্রমোটার ছিল বিশ্বনাথ দাস, তার কাছ থেকে জোর জবরদস্তি, কাউন্সিলরের লোক এসে জোর জবরদস্তি কাজ এসে নিয়েছে। গণপতি এন্টারপ্রাইজ সেই কোম্পানির নাম। তার মধ্যে এখনো এই আমাদের কাছে সেই ইয়েও আছে, মানে এগ্রিমেন্টের পেপারও রয়েছে। এই যে সেই এগ্রিমেন্টের পেপার, এই এগ্রিমেন্টের গণপতি এন্টারপ্রাইজের পিছনে যে রয়েছে সেটা হচ্ছে সমরেশ চক্রবর্তী, মানে চিন্টু, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার এই সমরেশ চক্রবর্তী সঙ্গে যারা তোলাবাজি করতো, মানে যাদেরকে শো করে করাতো, সে হচ্ছে এই যে আমাদের কল্যাণ মুখার্জি, অমিত চক্রবর্তী, অমর নস্কর। অমিত চক্রবর্তী হচ্ছে একজন ক্রিমিনাল, অমর নস্কর হচ্ছে মানে কি বলবো, মানে তোলাবাজি 1 নম্বর যদি বলে সেটা হচ্ছে এই অমর নস্কর। এই অমর নস্কর খবর এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। কালকে আমরা যখন ক্লাবে বসেছিলাম তার মধ্যেও 2-3 বার রাউন্ড হয়ে গেছে। ও বলছে আমার কি করবে আমি দেখে নেবো, এখনো মতো কখন এইসব বলে বেড়াচ্ছে না। আমরা কোনো কিছু, আমরা প্রশাসনকে জানিয়েছি, বড়বাবুকে জানিয়েছি, বড়বাবু আমাদেরকে ডাকবে বলেছে, আমরা কমপ্লেন দেবো ওর নামে। দেখা যাক কী হয়। প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা এতদিন পরে, হতে পেরেছি। আগে আমরা থানায় গিয়ে আমাদের কোনো কাজ হয়। আমরা জানি যে উনি এবং ওনার লোক কোটি কোটি টাকার তোলাবাজি করেছেন। প্রচুর টাকা। আপনাদের দিয়ে কত টাকা নিয়েছে? আমাদের টাকা বলতে আমাদের এই কাজটা আমাদের করার কথা ছিল। আমাদের প্রমোটারের সঙ্গে আমাদের চুক্তি ছিল যে কাজটা ল্যান্ড অনার যারা আছে তারা কাজটা করবে। জোর জবরদস্তি এই গণপতি এন্টারপ্রাইজ জোর জবরদস্তি কাজবাজগুলো নিয়ে নেয়। এর পিছনে হচ্ছে আমাদের সমরেশ চক্রবর্তী, দেবরাজ হচ্ছে তার উপরে, মানে দেবরাজের আন্ডারে সমরেশ চক্রবর্তী এই কাজগুলো করতেন, রাইট? মানে মূল মাথা হচ্ছে দেবরাজ। আপনারা পুলিশের কাছে কমপ্লেন করেননি কখনো? হ্যাঁ গেছিলাম তো, আমরা পুলিশের কাছে গেছিলাম, কোনো কিছু লাভ হয়, কোনো কিছু লাভ হয়। এই সামনে আমার মামা কিশোর আল্লাহ, আপনাদের মিডিয়া অনেক কিছু হয়েছে, তো তাকে করতে গেলেও তাকে মাথা পাতা পাঠিয়ে দেওয়া হবে। আজকে উনি শক্ত প্রমোটার বলে লড়াই করতে জানেন বলে উনি আজকে লড়াই করেছেন। আমাদের বিশ্বনাথ দাস, আমাদের যে প্রমোটার বাপিদা, ঠিক আছে, উনি একটু নিজ গোছের মানুষ, উনি তো আর এত কিছু কথা উনি দিয়ে দিয়েছেন, কি করবে, বাধ্য দিতে হয়েছে। কিশোর হালদার বাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি জানিয়েছেন প্রচন্ড পরিমাণে থ্রেট দেওয়া হতো, ইভেন ওনাকে মারধরও করা হয়েছে। আর কার সাথে এরকম হয়েছে থ্রেট, মারধর, আর কার কার সাথে এরকম হয়েছে নামগুলো যদি বলেন? আমি বলছি একটা কথা, আপনারা এই যে টোটাল 9 নম্বর ওয়ার্ডে, আমরা তো রাজারহাটের খবরটা নিতে পারবো না, আমরা 9 নম্বর ওয়ার্ডে যত প্রমোটিং হয়েছে সব হচ্ছে এই গণপতি এন্টারপ্রাইজের নাম। আর এর পিছনে হচ্ছে প্রজেক্টের পিছনে হচ্ছে সমরেশ চক্রবর্তী, তার পিছনে হচ্ছে দেবরাজ চক্রবর্তী।